ইলেকট্রোকেমিস্ট্রি। Okay, so electrochemistry is a common question. And the common question is, five ampere electricity is passed in 10 minutes through copper sulfate solution. Five ampere electricity is passed in 10 minutes through copper sulfate solution. How much gram of copper metal will be metal is deposited? Five ampere electricity pass করা হচ্ছে 10 মিনিটে through copper sulfate solution. How much gram copper metal is deposited? কতটুকু কপার ডিপোজিট হবে? তো সিম্পলি W is equal to ZIT. W is equal to ZIT ফর্মুলা। তাহলে W equal to যদি ZIT ফর্মুলা হয় তাহলে চাইলে তোমরা ডাইরেক্ট এখানে Z ক্যালকুলেশন করে ফেলতে পারো। এখানে কপারের অ্যাটমিক ওয়েট হচ্ছে 63.5, কপারের চার্জ হচ্ছে 2 আর কনস্ট্যান্ট ভ্যালু হলো 96500 কুলম্ব। তো আমরা যেভাবে Z ক্যালকুলেট করি, Z এর ভ্যালু ক্যালকুলেশনের জন্য যদি আবার একটু মনে করিয়ে দিতে চাই, Z এর হিসাব হচ্ছে W/NF। এই W না, এই জন্য যদি রিস্ক মনে হয় M/NF লিখি, M/NF। তাহলে Z = M/NF। তাহলে M হচ্ছে কপারের বা যেটা ডিপোজিট হবে সেই সাবস্টেন্সের অ্যাটমিক ওয়েট, আর N হচ্ছে তার চার্জ, আর F হচ্ছে ফ্যারাডে। তো এইটাই হচ্ছে Z এর ক্যালকুলেশন। তার মানে Z এর ক্যালকুলেশন হচ্ছে এটা। I এর ভ্যালু 5, this 5। T এর ভ্যালু হচ্ছে 10 মিনিট, তবে সেকেন্ডে নিতে হবে। T এর ভ্যালু সেকেন্ডে। (63.5 × 5 × 600) ডিভাইড হচ্ছে 2 ডিভাইড হচ্ছে 96500, 0.987 গ্রাম, 0.987 গ্রাম কপার ডিপোজিট হবে। তাহলে কোশ্চেনটা হচ্ছে এরকম যে 5 অ্যাম্পিয়ার ইলেকট্রিসিটি 10 মিনিট ধরে পাস করলে কপার সালফেট থেকে কপার মেটাল কতটা ডিপোজিট হবে। আর তার জন্য ফর্মুলা হচ্ছে W is equal to ZIT। W is equal to ZIT। Z হচ্ছে Z হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এই হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্টের পার্ট, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্টের পার্ট। I এর ভ্যালু আর এই হচ্ছে T এর ভ্যালু। T সেকেন্ডে কনভার্ট করতে হয়, 10 মিনিট আছে তাই সেকেন্ডে কনভার্ট করতে হইছে। এইটা হচ্ছে একটা সিম্পল সলিউশন। দিস ইজ দ্য সিম্পল সলিউশন। রিমেম্বার, একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যেটা হতে পারে বা হওয়ার চান্স থাকবে, সেটা হচ্ছে যে ধরো এখানে 5 অ্যাম্পিয়ার আছে,
যদি দেখো যে এইখানে বলা আছে যে 250 মিলি অ্যাম্পিয়ার, 250 মিলি অ্যাম্পিয়ার বা মানে মিলি অ্যাম্পিয়ারে দেওয়া আছে, তার মানে হচ্ছে যে আই এর ভ্যালুটা মিলি অ্যাম্পিয়ারে দেওয়া 250 মিলি অ্যাম্পিয়ার, তাহলে ওইটা অ্যাম্পিয়ারে কনভার্ট করার জন্য 250 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার, 250 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার মানে 1000 দিয়ে ডিভাইড, মানে হচ্ছে 1000 দিয়ে ডিভাইড। তাহলে এটা অ্যাম্পিয়ারে দেওয়া থাকে মোস্ট অফ দা টাইম। যদি দেখো মিলি অ্যাম্পিয়ারে দেওয়া আছে, আমরা অনেক সময় নোটিস করি মিলি অ্যাম্পিয়ারে দেয়, তাহলে মিলি অ্যাম্পিয়ারে দিলে অ্যাম্পিয়ারে নেওয়ার জন্য 10 ইনভার্স 3 দিয়ে মাল্টিপ্লাই করবা, ব্যাস। তাহলে কারেন্ট অ্যাম্পিয়ারে আর টাইমটা সেকেন্ডে, সেকেন্ডে নিয়ে দেন ডব্লিউ ক্যালকুলেট করতে হবে। এই হচ্ছে একটা কমন কোশ্চেন ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি দিয়ে। ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি এর অ্যাপ্লিকেশনের এটা একটা অ্যাপ্লিকেশন আছে, আরেকটা অ্যাপ্লিকেশন হলো এরকম, আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে এরকম, সাপোজ তোমার (0.18 গ্রাম silver is deposited, 0.18 gram silver is deposited, 0.18 gram silver is deposited, 0.18 gram silver is deposited when electricity is passed to silver nitrate solution in 30 minutes. আচ্ছা এটা একটু আরেকটু বাড়ায় দিচ্ছি, 1.08 gram. Silver nitrate solution is in 30 minutes. 1.08 gram silver is deposited when electricity is passed through silver nitrate solution in 30 minutes. Calculate the current, but determine the current. আরেকটা জিনিস মনে রাখবা, কারেন্টটাকে বলা হয় strength of electricity. কারেন্টকে বলা হয় strength of electricity, intensity of electricity, intensity of electricity, strength of electricity, current of electricity, current, strength, intensity, আই দিয়ে যেহেতু ডিনোট করে তাই বলা যাবে ইন্টেন্সিটি। তাহলে this time no new formula, same formula, W is equal to ZIT, same formula, W is equal to ZIT। তাহলে W is equal to ZIT formula, this time তো W টাই given 1.08, Z এর ক্যালকুলেশন এখানে ডাইরেক্ট করা যায় চাইলে। Z হচ্ছে সিলভারের Z, 108 সিলভার ডিপোজিট হয়েছে, সিলভারের অ্যাটমিক ওয়েট হচ্ছে 108, সিলভারের অ্যাটমিক মাস হচ্ছে গিয়া 108, আর সিলভারের চার্জ হচ্ছে 1, সিলভারের চার্জ হচ্ছে 1, আর ফ্যারাডে কনস্ট্যান্ট হলো 96500। জেড এর ভ্যালু এটা, আই ডিটারমিন করতে হবে। সি এর ভ্যালু 30 ইনটু 60, সি 30 মিনিট 60 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে পরে আই W is equal to ZIT। এটা হলো ফর্মুলা, W is equal to ZIT। স্যার এখানে Z কি, I কি আর T কি স্যার? আমি আজকে ফার্স্ট হ্যাঁ এটা আগের ক্লাসে দেখতে হবে আর কি। হ্যাঁ একটু আগের ক্লাসে এখন দেখতে শুরু করো, আগে
এটা আগের ক্লাস থেকে একটু বুঝিয়ে দিতে হবে। দেখো তাহলে আই এর ভ্যালু ক্যালকুলেট করতে চাচ্ছো, তাহলে আই ইজ ইকুয়াল টু থাকতেছে হচ্ছে 1.08 ইন্টু 1 তো রাখো, অসুবিধা নাই, 96500, আর ডিভাইড হইতেছে 108 30 ইন্টু 60 দিয়ে। তাহলে আমাদের 1.08 ইন্টু হচ্ছে গিয়া 96500 ডিভাইড হলো গিয়া 108 ডিভাইড হচ্ছে 30 ডিভাইড হচ্ছে 60, 0.53 আসছে। অ্যাম্পিয়ার। তো আই এর ভ্যালু হচ্ছে 0.53 অ্যাম্পিয়ার, 0.53 অ্যাম্পিয়ার, 0.53 অ্যাম্পিয়ার। দিস ইজ দ্য আনসার, দিস ইজ দ্য আনসার। তাহলে W ইজ ইকুয়াল টু ZIT একটা ইকুয়েশন, W ইজ ইকুয়াল টু ZIT এটা একটা ইকুয়েশন, আর এই ইকুয়েশন দিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করতে হলে W ক্যালকুলেট করা লাগতে পারে, অথবা I বা T কোনো একটা ক্যালকুলেট করা লাগতে পারে। W ক্যালকুলেট করা লাগতে পারে, I অথবা T কোনো একটা ক্যালকুলেট করা লাগতে পারে। তাইলে এটা খুবই ক্লিয়ার যে W ক্যালকুলেট যখন করতে বলবে তখন IT এর ভ্যালু দেওয়া থাকবে, আর যদি IT এর ভ্যালুর কোনোটা চায় তাহলে W এর ভ্যালু দেওয়া থাকবে। এটা তো একটা সহজ হিসাব। তো দ্যাট এই হচ্ছে যে W ইকুয়াল টু ZIT কিভাবে আমরা অ্যাপ্লাই করি। আচ্ছা, এখন যে যেখানেই ধরো ছিলা, যতটুকু পাইছো পাও নাই, বুঝতে পারছো পারো নাই, সেটা মানে যেখানে আছে সেটা দরকার হলে আবার ভিডিও গুলা দেখে দেখে আবার ক্যাপচার করে নিবা। এখন আমরা নতুন টপিকে যাচ্ছি, এটাতে আবার গেলে কোনো সমস্যা নাই। অল টুগেদার চলে আসো গ্যালভানিক সেল। সবাই আমরা জয়েন করি তাহলে এবার গ্যালভানিক সেলে। তো আমরা আগেরটা যা হইছে হইছে, বাট এখন নতুন টপিক, তা হচ্ছে গ্যালভানিক সেল। তো গ্যালভানিক সেল যে পার্টটা প্রত্যেক বছর সিকিউ এই গ্যালভানিক সেল থেকে আসার পসিবিলিটি বেশি থাকে, যদিও 2019-এ এটা প্রথমবারের মতো ভায়োলেট করছে, মানে গ্যালভানিক সেল আসে নাই, আদারওয়াইজ সবসময় গ্যালভানিক সেল আসে। তো দেখো গ্যালভানিক সেল আমাদের এখনকার টপিক হচ্ছে গ্যালভানিক সেল। তো গ্যালভানিক সেল থেকেই তোমাদের স্টাডিটা আবার নতুন স্টাডি মনে করে নিতে পারো। তো এসো যে গ্যালভানিক সেল কি। গ্যালভানিক সেল হচ্ছে একটা ইলেকট্রোকেমিক্যাল সেল। দ্য ইলেকট্রোকেমিক্যাল সেল। তাহলে গ্যালভানিক সেল হচ্ছে একটা ইলেকট্রোকেমিক্যাল সেল। দ্য ইলেকট্রোকেমিক্যাল সেল হোয়ার a spontaneous redox reaction is occurred. The electrochemical cell where a spontaneous redox reaction is occurred. The electrochemical cell where a spontaneous redox reaction is occurred. অর্থাৎ এই গ্যালভানিক সেলে একটা স্পন্টেনিয়াস রেডক্স রিঅ্যাকশন হবে। তার মানে যেটা ইলেকট্রোলাইসিস সেল ছিল সেটা ছিল নন স্পন্টেনিয়াস, যেটা ইলেকট্রোলাইসিস সেল সেটাতে ছিল নন স্পন্টেনিয়াস, আর এইবার যেটা এটা হচ্ছে স্পন্টেনিয়াস। তাহলে দা ইলেকট্রোকেমিক্যাল সেল হোয়ার এ স্পন্টেনিয়াস রেডক্স রিঅ্যাকশন, তার মানে রেডক্স রিঅ্যাকশন টু টাইপ, মানে রেডক্স রিঅ্যাকশন হচ্ছে একটা হলো নন স্পন্টেনিয়াস রেডক্স রিঅ্যাকশন, আর এটা হচ্ছে স্পন্টেনিয়াস রেডক্স রিঅ্যাকশন। ওটা ছিল নন স্পন্টেনিয়াস রেডক্স রিঅ্যাকশন, আর এটা হচ্ছে ছিল নন স্পন্টেনিয়াস, যেটা ইলেকট্রোলাইসিস ছিল। যেমন সোডিয়াম ক্লোরাইড কে ইলেকট্রোলাইসিস করে সোডিয়াম মেটাল এন্ড ক্লোরিন গ্যাস প্রডিউস করা। স্যার এটা কি আগের ক্লাসে হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ,
সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিস করলে সোডিয়াম মেটাল এন্ড ক্লোরিন গ্যাস প্রডিউস হয়। সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিস করলে সোডিয়াম মেটাল ক্লোরিন গ্যাস প্রডিউস হয়। এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে নন স্পন্টেনিয়াস। এই টাইপের রিঅ্যাকশন নন স্পন্টেনিয়াস রিঅ্যাকশন যেগুলো হয় ইলেকট্রোলাইটিক সেলে। এই টাইপের রিঅ্যাকশন গুলো হয় হচ্ছে ইলেকট্রোলাইটিক সেলে। আর এখন যেটা হচ্ছে গ্যালভানিক সেল, এখানে হয় হচ্ছে স্পন্টেনিয়াস রিঅ্যাকশন গুলা। এটাতে হয় হচ্ছে যে রিঅ্যাকশন গুলা স্পন্টেনিয়াস, যেমন জিঙ্ক প্লাস কপার সালফেট, তাতে হবে জিঙ্ক সালফেট প্লাস কপার। এটা একটা স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। এটা একটা স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। এটা এই রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াসলি হবে। জিঙ্ক কপার সালফেট একসাথে করলে জিঙ্ক সালফেট এন্ড কপার তৈরি হবে। এটা স্পন্টেনিয়াসলি হবে। স্যার স্পন্টেনিয়াস আর নন স্পন্টেনিয়াস এর মধ্যে ডিফারেন্স কি? মানে নন স্পন্টেনিয়াস মানে হলো তুমি সোডিয়াম ক্লোরাইডটা আপনা আপনি এমনি এমনি নিজে নিজেই সোডিয়াম আর ক্লোরিন হয়ে যাবে না। এটা এমনি এমনি হয়ে যাবে না যতক্ষণ না তুমি এর ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস করো। তুমি যদি এই এই এটা মল্টেন অবস্থাতে ইলেকট্রিসিটি পাস না করো, তাহলে এই রিঅ্যাকশনটা হবে না। এই রিঅ্যাকশনটা এমনি এমনি হবে না। আর স্যার ওইটা কি স্যার মানে এমনি ডাইরেক্টলি হবে? হ্যাঁ, জিঙ্কের সাথে তুমি কপার সালফেট মিক্স করলে এই রিঅ্যাকশনটা হওয়ার জন্য তোমাকে কোনো ইনফ্লুয়েন্স করা লাগবে না। তুমি জিঙ্ক আর কপার সালফেট মিক্স করো, এই রিঅ্যাকশনটা এমনি হয়ে যাবে। ঠিক আছে? where a spontaneous redox reaction is occurred and chemical energy is converted to electrical energy. Is called galvanic cell. তাহলে the electrochemical cell where a spontaneous redox reaction is occurred and chemical energy is converted to electrical energy is called galvanic cell. এটা হচ্ছে galvanic cell. And galvanic cell এ তোমার যে কনস্ট্রাকশন, গ্যালভানিক সেলের যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশনটা হচ্ছে এরকম যে গ্যালভানিক সেলে তোমার দুইটা কম্পার্টমেন্ট থাকে। ইলেকট্রোলাইটিক সেলে যেমন একটা কম্পার্টমেন্ট থাকে, একটা চেম্বার থাকে, গ্যালভানিক সেলে সেখানে দুইটা চেম্বার থাকে। গ্যালভানিক সেলে সেখানে দুইটা চেম্বার থাকে। গ্যালভানিক সেল কানেক্টেড থাকে হচ্ছে ভোল্টামিটার দিয়ে, অথবা গ্যালভানোমিটার বলে। ভোল্টামিটার বা গ্যালভানোমিটার, ভোল্টামিটার অর গ্যালভানোমিটার বলে। তার মানে হচ্ছে যে তোমার এই গ্যালভানিক সেলকে অলসো দেখবা যে বলবে ভোল্টাইক সেল। ভোল্টাইক সেল, গ্যালভানিক সেলই হচ্ছে ভোল্টাইক সেল। তাহলে গ্যালভানিক সেলটাই পরিচিত হচ্ছে ভোল্টাইক সেল। তাহলে গ্যালভানিক সেলকে আমরা বলি হচ্ছে ভোল্টাইক সেল। এটার মধ্যে ভোল্টামিটার থাকে অথবা গ্যালভানোমিটার থাকে। এটাও একটা মেটাল রড, এটাও একটা মেটাল রড। এই মেটাল রডটা সাপোজ জিঙ্ক মেটাল, এটা হচ্ছে জিঙ্ক মেটাল, আর এটা হচ্ছে কপার মেটাল। জিঙ্ক মেটাল আর এটা জিঙ্ক মেটাল, এটা হলো অ্যানোড পার্ট, অর্থাৎ এক্ষেত্রেও লেফটে অ্যানোড আর রাইটে ক্যাথোড। ইলেকট্রোলাইটিক সেলের সাথে এটা একটা সিমিলারিটি। তার মানে এটা ইউনিভার্সাল সিস্টেম, যে লেফটে অ্যানোড রাইটে ক্যাথোড। এক্ষেত্রে জিঙ্ক মেটাল অ্যানোড আর কপার মেটাল হচ্ছে যে ক্যাথোড। এটা জিঙ্ক মেড ইলেকট্রোড, এটা কপার মেড ইলেকট্রোড। জিঙ্ক ডিপটেড থাকবে জিঙ্ক সালফেট ইলেকট্রোলাইট, কপার ডিপটেড থাকবে কপার সালফেট ইলেকট্রোলাইট। তার মানে জিঙ্ক সালফেট, কপার সালফেট।
জিঙ্ক ডিপটেড হচ্ছে জিঙ্ক সালফেটে, আর কপার ডিপটেড হচ্ছে কপার সালফেটে। তার মানে ইলেকট্রোলাইটিক সেলের থেকে এই সেলের ডিফারেন্স হচ্ছে যে ইলেকট্রোলাইটিক সেলে হচ্ছে একটা ইলেকট্রোলাইট, আর এখানে হচ্ছে দুইটা ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটিক সেলে সিঙ্গেল চেম্বার, এখানে হচ্ছে ডাবল চেম্বার। ইলেকট্রোলাইটিক সেলের ছিল হচ্ছে দুইটা কমন মেটাল, বাট এবারে হচ্ছে ডিফারেন্ট মেটাল। ইলেকট্রোলাইটিক সেলে এই এন্ডে ছিল পজিটিভ, আর এখন এই এন্ডে নেগেটিভ। ইলেকট্রোলাইটিক সেলে ক্যাথোড ছিল নেগেটিভ, আর এবার ক্যাথোড হচ্ছে পজিটিভ। তো এন্ড আরেকটা মানে সিগনিফিকেন্ট অফ গ্যালভানিক সেল, তা হচ্ছে গ্যালভানিক সেলের এই দুইটা সলিউশন হচ্ছে গিয়া একটা বেন্ড গ্লাস টিউব দিয়ে কানেক্টেড। একটা বেন্ড গ্লাস টিউব থাকে এই দুইটা সলিউশনের মধ্যে কানেক্টেড, এন্ড এর ভেতরে দেখা গেছে যে তোমার পটাশিয়াম ক্লোরাইড সল্ট থাকে। এর ভিতরে কি থাকে? পটাশিয়াম ক্লোরাইডের সল্ট থাকে, অথবা পটাশিয়াম নাইট্রেট সল্ট থাকে, অথবা অ্যামোনিয়াম নাইট্রেট টাইপের সল্ট থাকে। এন্ড তোমরা জানো যে দিস ইজ নোন অ্যাজ সল্ট ব্রিজ। এটাকে আমরা বলি হচ্ছে সল্ট ব্রিজ। তাহলে এটা হচ্ছে গ্যালভানিক সেলের কনস্ট্রাকশন। এটা হচ্ছে গ্যালভানিক সেলের কনস্ট্রাকশন, রিমেম্বার, এটা হচ্ছে গ্যালভানিক সেলের কনস্ট্রাকশন। এন্ড এটা একেবারে স্পেসিফিক্যালি এটা হচ্ছে ড্যানিয়েল সেল। সব গ্যালভানিক সেল ড্যানিয়েল সেল এমনটা না, এটা ড্যানিয়েল সেল। এটা হচ্ছে ড্যানিয়েল সেল যেটার মধ্যে জিঙ্ক অ্যানোড এন্ড কপার ক্যাথোড, এটা হচ্ছে ড্যানিয়েল সেল। তো আমরা গ্যালভানিক সেলটা যদি এক্সপ্লেইন করি তাহলে সেটা ড্যানিয়েল সেল দিয়ে এক্সপ্লেইন করি। আমরা গ্যালভানিক সেলকে ড্যানিয়েল সেল দিয়ে এক্সপ্লেইন করব, ড্যানিয়েল সেলকে দিয়ে এক্সপ্লেইন করব, আর সেই এক্সপ্লেনেশন সব ধরনের গ্যালভানিক সেলের জন্যই অ্যাপ্লিকেবল হবে। যেমন এটা যদি গ্যালভানিক সেল হয়, এটা যদি ড্যানিয়েল সেল হয়, তাহলে তোমার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে থাকতে হবে কি যে এটার সেল ডায়াগ্রাম কি, এই সেলের সেল ডায়াগ্রাম কি। দেখো সেল ডায়াগ্রাম বলতে যেটা বোঝায়, অ্যানোডে জিঙ্ক, জিঙ্কের সাথে জিঙ্ক সালফেট, তারপরে একটা ডাবল স্ল্যাশ দিবা, এরপরে কপার সালফেট স্ল্যাশ কপার, এটাকে বলা হয় সেল ডায়াগ্রাম। এটা হচ্ছে সেল ডায়াগ্রাম, রিমেম্বার, এটা হচ্ছে সেল ডায়াগ্রাম। তোমাকে বললাম যে হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট। অপশন এ জিঙ্ক, জিঙ্ক সালফেট, কপার, কপার সালফেট। হুইচ ওয়ান ইজ কারেক্ট বলি, হুইচ ওয়ান ইজ কারেক্ট। অপশন বি কপার, কপার সালফেট স্ল্যাশ জিঙ্ক সালফেট, জিঙ্ক, জিঙ্ক সালফেট, জিঙ্ক, জিঙ্ক সালফেট, ডাবল স্ল্যাশ কপার সালফেট, কপার। ডি জিঙ্ক সালফেট, জিঙ্ক, ডাবল স্ল্যাশ কপার, কপার সালফেট। এই টাইপের এমসিকিউ দিবে, এন্ড তোমাকে এখানে ফিক্স করতে হবে হুইচ ওয়ান ইজ কারেক্ট। এখানে এটা ড্যানিয়েল সেল দিয়ে বুঝাইলাম, এটা হয়তো বা ড্যানিয়েল সেল চেনা থাকবে বলে মনে মানে পেরে যাবা, বা অন্যটা পারবা না তা কিন্তু না, এটা পারতে হবে, বুঝে পারতে হবে। প্রথমটার ভুল কি? অপশন এ তে ভুল কি, কে বলতে পারবা? অপশন এ তে কি ভুল, কি ভুল আছে এখানে? অপশন এ তে স্যার কপার আগে লেখা স্যার, কপার সালফেট। তার মানে জিঙ্ক, জিঙ্ক সালফেট লেখাটা ঠিক আছে, কিন্তু কপার, কপার আগে লিখে কপার সালফেট লিখছি, এটা ভুল। আর পরেরটার ভুল কি? বিতে কপার, কপার সালফেটটা লেফট। হ্যাঁ লেফটে আছে। তার মানে কপার, ওটা এক্সপ্রেশনের সমস্যা হয় নাই, কিন্তু ইনভ্যালিড হয়ে গেছে। এক্সপ্রেশন ঠিক আছে কিন্তু ইনভ্যালিড, ঠিক না? প্রথমটা হলো এক্সপ্রেশনটাই ভুল,
আর পরেরটা হচ্ছে এক্সপ্রেশন ঠিক আছে কিন্তু ইনভ্যালিড হয়ে গেছে। ডি তো কারেক্ট, ডি এটা কিসে ভুল? তার মানে ভুল দুই রকম দিতে পারি, এক্সপ্রেশনে ভুল অথবা ইনভ্যালিড, ঠিক না? যেমন হচ্ছে ডিতে, ডিতে কি এক্সপ্রেশনের ভুল, এতে এক্সপ্রেশন রং, ডি এর এক্সপ্রেশন রং, সি এর এক্সপ্রেশনও ঠিক ভ্যালিডও, আর বিতে হচ্ছে এক্সপ্রেশন ঠিক কিন্তু ভ্যালিড না। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা, যে একটা কারেক্ট অপশন বাকিগুলা ইনকারেক্ট, অথচ কত রকম মানে ইনকারেক্ট আবার দেখো কত রকম ভাবে ইনকারেক্ট, একরকম ইনকারেক্ট তা না, কিন্তু ইনকারেক্ট অপশন গুলা দেখো এক একটা এক এক কারণে ইনকারেক্ট, ঠিক আছে? কিন্তু এর ভেতর থেকে কোনটা কারেক্ট সেটা তোমাকে দেখতে করতে হবে। সুতরাং তুমি শুধু এক্সপ্রেশন দেখলে হবে না, তোমাকে দুইটা জিনিস দেখতে হবে, যে এক্সপ্রেশন ভ্যালিডিটি, এক্সপ্রেশন ভ্যালিডিটি। এটাকে বলা হয় সেল ডায়াগ্রাম, এটা কারেক্ট এক্সপ্রেশন এন্ড ভ্যালিড এক্সপ্রেশন, রিমেম্বার। সেল ডায়াগ্রাম বলতে এটাকে বোঝায়, তবে এই সেল ডায়াগ্রামটাকে আবার অনেক সময় এভাবেও দেখাতে পারে, এইটা অর্থাৎ জিঙ্ক জিঙ্ক আয়ন, কপার আয়ন কপার, জিঙ্ক জিঙ্ক আয়ন আর কপার আয়ন কপার, অর্থাৎ সালফেট নট নেসেসারি, সালফেট নট এসেনশিয়াল, সালফেট দরকার নাই, এসেনশিয়াল না, নেসেসারি না, অর্থাৎ জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক আয়ন, কপার আয়ন স্ল্যাশ কপার। কারণটা হচ্ছে এখানে মেইন ব্যাপারটা হলো যে জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন হবে অথবা জিঙ্ক আয়ন থেকে জিঙ্ক হবে, কপার আয়ন থেকে কপার হবে, নয়তো কপার থেকে কপার আয়ন হবে। তার মানে জিঙ্কের সাথে জিঙ্ক আয়ন, কপারের সাথে কপার আয়ন রিভার্সিবল অবস্থায় আছে, ইকুইলিব্রিয়ামে আছে। সো দ্যাট এই সেল ডায়াগ্রামের এক্সপ্রেশন এটাও হইতে পারে, সেল ডায়াগ্রামের এক্সপ্রেশন এটাও, ওটাও এটাও, দুই রকম এক্সপ্রেশনই আমরা দেখবো যে দিয়ে থাকবো, আমরা দুই রকম এক্সপ্রেশন দিব, ওটাও দিই এটাও দিব। স্যার এই সেল ডায়াগ্রামের ইয়াটা একটু আরেকবার বুঝতে পারবেন যে স্যার মানে এই জেড তারপর ZnSO4 মানে এই জিনিসটা আর কি। আচ্ছা ঠিক আছে, আসো। আর সেল ডায়াগ্রাম ওয়েট করো, হ্যাঁ দেখতে থাকো, ফিরে যাবা, আমি আরো করবো, তো অনেক করবো আরো। তাহলে সেল ডায়াগ্রামে বলতে এই জিনিসটা। আচ্ছা, সেল ডায়াগ্রামের পরে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট তা হলো হাফ সেল। হাফ সেল যেটা এইটা খুব ইম্পর্টেন্ট একটা সাইড, সেটা হচ্ছে হাফ সেল। হাফ সেল কি? হাফ সেল একটা হলো মেটাল মেটাল আয়ন হাফ সেল, তার মানে মেটালের সাথে মেটাল আয়ন, তার মানে হাফ সেল বিভিন্ন টাইপের হতে পারে, যার একটা টাইপকে আমরা বলি হচ্ছে মেটাল মেটাল আয়ন হাফ সেল, মেটাল মেটাল আয়ন হাফ সেল। তাহলে মেটালের সাথে মেটাল আয়নের হাফ সেল এরকম অনেক এক্সাম্পল হচ্ছে, যেমন ইন্টারমিন্টাইন তোমরা দেখছো, জিঙ্কের সাথে জিঙ্ক আয়ন, এটা একটা হাফ সেল, জিঙ্কের সাথে জিঙ্ক আয়ন, এটা একটা হাফ সেল, কপারের সাথে কপার 2+ আয়ন, এটা একটা হাফ সেল, এসি সাথে Fe2+, এটা একটা হাফ সেল, সিলভারের সাথে সিলভার প্লাস, এটা একটা হাফ সেল। মানে কমন গুলো দিলাম। তাহলে মেটাল মেটাল আয়ন টাইপ হাফ সেল কোনগুলো? মেটাল মেটাল আয়ন টাইপ হাফ সেল হচ্ছে এটা একটা হাফ সেল, এটা একটা হাফ সেল, এটা একটা হাফ সেল, এটা একটা হাফ সেল। তাহলে হাফ সেল বলতে আমরা যা বুঝি তার মধ্যে এটা একটা টাইপ, মেটালের সাথে মেটাল আয়ন, মেটালের সাথে মেটাল আয়ন, মেটাল আয়ন, মেটাল আয়ন, মেটাল আয়ন, এগুলো হচ্ছে হাফ সেলের এক্সাম্পল। আমরা যখন সেল কনস্ট্রাক্ট করব, তখন আমাদের কয়টা হাফ সেল লাগবে? দুইটা হাফ সেল লাগবে। আমাদের কয়টা হাফ সেল লাগবে? দুইটা হাফ সেল লাগবে। আমরা এখান থেকে যে কোনো দুইটা হাফ সেল নিয়ে আমরা একটা সেল কনস্ট্রাক্ট করতে পারবো, এখান থেকে দুইটা হাফ সেল নিয়ে আমরা একটা সেল কনস্ট্রাক্ট করতে পারি। তাহলে এটা একটা টাইপের হাফ সেল, মেটাল মেটাল আয়ন। আচ্ছা,
এরপরে একটা টাইপের হাফ সেল আছে যেটাকে বলা হয় রেডক্স হাফ সেল। রেডক্স হাফ সেল, ঠিক আছে। রেডক্স হাফ সেল এর একটাই এক্সাম্পল দিবে, তা হচ্ছে Fe2+ aqua প্লাস Fe3+ aqua। এটা এই হাফ সেলটার নাম, এটাকে বলা হয় রেডক্স হাফ সেল। ফেরাস ফেরিক হাফ সেলটাকে বলা হয় রেডক্স হাফ সেল। ফেরাস ফেরিক এই হাফ সেলটাকে বলা হয় রেডক্স হাফ সেল। তার মানে ফেরাস সল্ট আর ফেরিক সল্ট নিয়ে যদি হাফ সেল তৈরি করে তাহলে ওটাকে বলা হচ্ছে রেডক্স হাফ সেল। আর ঢাকা বোর্ড 2019 এটা এমসিকিউতে আসছে। ঢাকা বোর্ড 2019 এর এমসিকিউতে আসছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ রেডক্স হাফ সেল, হুইচ অফ দ্য ফলোইং ইজ রেডক্স হাফ সেল। তার কারেক্ট অপশন ছিল এটা Fe2+ আর Fe3+, এইটাকে বলা হয় রেডক্স হাফ সেল। এটাকে বলা হয় রেডক্স হাফ সেল। এরপরে আছে সেটা হলো গ্যাস ইলেকট্রড। গ্যাস ইলেকট্রড, তোমরা জানবা যে ইলেকট্রডই তো হাফ সেল, ইলেকট্রডটাই হলো হাফ সেল। এখন গ্যাস ইলেকট্রড বলে, গ্যাস ইলেকট্রড, গ্যাস ইলেকট্রড, গ্যাস ইলেকট্রডের দুইটা এক্সাম্পল জেনে রাখো। একটা এক্সাম্পল হলো হাইড্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন আয়ন, আরেকটা হচ্ছে ক্লোরিন গ্যাস প্লাস ক্লোরাইড আয়ন। এই গ্যাস ইলেকট্রোডের সময় দেখবা যে পাশে প্ল্যাটিনাম লেখা থাকে, পাশে প্ল্যাটিনাম, এমনকি এটাতেও পাশে প্ল্যাটিনাম লেখা থাকতে পারে, প্ল্যাটিনাম দেওয়া থাকতে পারে। গ্যাস ইলেকট্রোড আর হইলে এই যে গ্যাস ইলেকট্রড, এটা হাইড্রোজেন গ্যাস ইলেকট্রড, পাশে দেখবা প্ল্যাটিনাম। ক্লোরিন গ্যাস ইলেকট্রড প্ল্যাটিনাম, এটা সলিউশন প্ল্যাটিনাম। যেগুলো মেটাল এবং মেটাল আয়ন, যেগুলো যেই হাফ সেলটা হচ্ছে মেটাল মেটাল আয়ন হাফ সেল, সেখানে তো অলরেডি মেটাল আছেই, মেটাল আছেই, মেটাল আছেই, মেটাল আছেই। তো এখানে তো অলরেডি মেটালের রড আছে, অলরেডি মেটালের রড আছে যেটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। কিন্তু এটাতে একটা সলিউশন, এটা একটা সলিউশন, কন্ডাক্ট কে করবে তাহলে? প্ল্যাটিনাম করবে। হাইড্রোজেন তো গ্যাস, হাইড্রোজেন আয়ন, ক্লোরিন গ্যাস, ক্লোরিন আয়ন, কন্ডাক্ট কে করবে? ইলেকট্রোড হিসেবে, ইলেকট্রোড কোনটা এখানে তাহলে? ইলেকট্রোড হিসেবে একটা রড লাগবে, এই যে একটা ইলেকট্রোড লাগবে না, এই একটা ইলেকট্রোড, এই একটা ইলেকট্রোড, আমার ইলেকট্রোড লাগবে না, ইলেকট্রোড হিসেবে তখন প্ল্যাটিনাম ইউজ করা হয়, ইলেকট্রোড হিসেবে তখন প্ল্যাটিনাম দেওয়া হয়। তার মানে এদের সাপোর্ট হিসেবে কি দেয়? প্ল্যাটিনাম। এদের সাপোর্ট কি দেয়? প্ল্যাটিনাম। এদের সাপোর্ট হিসেবে কি দেয়? প্ল্যাটিনাম। অর্থাৎ এরা যে পটেনশিয়ালটা তৈরি করে, এরা যে ভোল্টেজটা তৈরি করে, সেটা প্ল্যাটিনামের ভিতর দিয়ে পাস হয়। অর্থাৎ এরা যদি ইলেকট্রিসিটি ক্যাচ করে, প্ল্যাটিনামের ভিতর দিয়ে ক্যাচ করবে। এরা যদি ইলেকট্রিসিটি সাপ্লাই দেয়, তাহলে প্ল্যাটিনামের ভিতর দিয়ে সাপ্লাই দিবে। আরেকটা টাইপের ইলেকট্রোড আছে, সেটাকে বলা হয় মেটাল অ্যামালগাম। মেটাল অ্যামালগাম ইলেকট্রোড বলে এটাকে, মেটাল অ্যামালগাম ইলেকট্রোড। মেটাল অ্যামালগাম ইলেকট্রোডের এক্সাম্পল হলো সোডিয়াম প্লাস সোডিয়াম মার্কারি, সোডিয়াম আয়ন প্লাস সোডিয়াম মার্কারি, সোডিয়াম আয়ন প্লাস সোডিয়াম মার্কারি, এটাকে বলা হয় মেটাল অ্যামালগাম। মেটাল অ্যামালগাম। তাহলে মেটাল অ্যামালগাম, মেটাল অ্যামালগাম বলে, অ্যামালগাম, অ্যামালগাম মানে মার্কারি থাকলে বলে অ্যামালগাম। মেটালের সাথে যদি মার্কারি থাকে তাহলে ওটাকে বলা হয় অ্যামালগাম, মেটালের সাথে যদি মার্কারি থাকে তবে ওটাকে বলা হয় অ্যামালগাম, মেটাল অ্যামালগাম। তাহলে সোডিয়াম মার্কারি অ্যামালগাম। তাহলে তোমরা হাফ সেল হিসেবে জানবা যে এইটা হচ্ছে মেটাল, মেটাল আয়ন হাফ সেল, এবং আমরা এগুলো ইউটিলাইজ করব। জানা থাকলো যে এটা রেডক্স হাফ সেল, জানা থাকলো এরা হচ্ছে গ্যাস ইলেকট্রোড, জানা থাকলো যে আরেকটা টাইপের হাফ সেল, তা হচ্ছে মেটাল অ্যামালগাম। এরকম বিভিন্ন রকম হাফ সেল আছে। এগুলো হলো হাফ সেলের ক্লাসিফিকেশন, এগুলো হচ্ছে হাফ সেলের ক্লাসিফিকেশন। কারণ আমরা যখন একটা সেল প্রডিউস করি, একটা সেল কনস্ট্রাকশন করব, আমরা সেল কনস্ট্রাকশন করতে হলে তো হাফ সেল দিয়ে করতে হবে। সেল কনস্ট্রাকশন করতে গেলে আমাকে হাফ সেল দিয়ে করতে হবে। তো আমার চেনা থাকতে হবে এগুলো হলো হাফ সেল, এদেরকে বলা হয় হাফ সেল।
এরপরে তোমার কাছে থেকে জানা থাকতে হবে হাফ সেল রিঅ্যাকশন। হাফ সেল রিঅ্যাকশন অর্থাৎ তোমার হাফ সেলের পার্টের রিঅ্যাকশন, হাফ সেল রিঅ্যাকশন। ধরো তোমার হাফ সেল হলো জিঙ্ক আয়ন, এটা তোমার হাফ সেল। জিঙ্ক এবং জিঙ্ক আয়ন এটা হচ্ছে তোমার হাফ সেল। তাহলে তোমার এই হাফ সেলটা যদি অ্যানোডে থাকে, অ্যানোড পার্টে থাকে, তাহলে সে দিবে জিঙ্ক থেকে জিঙ্ক আয়নে কনভার্ট হবে, যেটা অক্সিডেশন। আর যদি তোমার এই হাফ সেলটা ক্যাথোডে থাকে তাহলে উল্টা কাজ করবে। ভাইবো না যে একসাথে করতেছে, না একসাথে না। যখন মনে করো যে এই জিঙ্কটা অ্যানোডে ডিজার্ভ করে, জিঙ্ক ইলেকট্রনটা যদি অ্যানোড ডিজার্ভ করে তাহলে সে অ্যানোড পার্টে রিঅ্যাকশন দিবে, আর যদি সে ক্যাথোড ডিজার্ভ করে তাহলে সে ক্যাথোড পার্টে রিঅ্যাকশন দিবে। তার মানে কি, মনে করো জিঙ্ক ইলেকট্রোডের সাথে যদি তুমি কপার ইলেকট্রোড কানেক্ট করো, জিঙ্ক ইলেকট্রোড আছে তার সাথে যদি কপার ইলেকট্রোড কানেক্ট করো, তাহলে জিঙ্ক ইলেকট্রোড কি হিসেবে কাজ করবে? অ্যানোড। জিঙ্ক ইলেকট্রোড তখন কি হিসেবে কাজ করবে? অ্যানোড। কিন্তু তুমি কি করলা, জিঙ্ক ইলেকট্রোড আছে ঠিকই, জিঙ্ক ইলেকট্রোডের সাথে তুমি কানেক্ট করলা হচ্ছে গিয়া অ্যালুমিনিয়াম ইলেকট্রোড কানেক্ট করলা। তাহলে জিঙ্কের সাথে যদি অ্যালুমিনিয়াম কানেক্ট করো তখন তো আর জিঙ্ক অ্যানোডে থাকতে পারবে না, তখন তো অ্যালুমিনিয়াম অ্যানোড হয়ে যাবে। তাহলে তুমি জিঙ্কের সাথে যদি কপার কানেক্ট করো তাহলে জিঙ্ক অ্যানোড, আর জিঙ্কের সাথে যদি আবার অ্যালুমিনিয়াম কানেক্ট করো তাহলে জিঙ্ক ক্যাথোডে চলে আসবে। তার মানে হলো জিঙ্ক অ্যানোডে কিন্তু জিঙ্কের জন্য ফিক্স না, কারোর জন্যই কোনো কিছু ফিক্স না। যে কোনো ইলেকট্রনই অ্যানোড হতে পারে, সেটা ক্যাথোডও হতে পারে। এইটা ডিপেন্ড করে কিছুর উপরে, তাদের রিঅ্যাক্টিভিটি সিরিজের উপর। তোমাদের একটু আইডিয়া আছে আমি জানি রিঅ্যাক্টিভিটি সিরিজের, আমি নিজেও শেয়ার করব, কিন্তু এটা হলো রিঅ্যাক্টিভিটি সিরিজের উপর ডিপেন্ড করে। রিঅ্যাক্টিভিটি সিরিজ নিয়ে কথা বলবো, কিন্তু এখন যেহেতু শেয়ার করতেছি যে জিঙ্কের পসিবিলিটি, যে জিঙ্ক অ্যানোডও যেতে পারে, জিঙ্ক ক্যাথোডও যেতে পারে, বা যে কোনোটাই অ্যানোডও হতে পারে ক্যাথোডও হতে পারে, এটা কখন হবে? এটা ডিপেন্ড করবে তার সাথে যেটা কানেক্টেড তার উপর ডিপেন্ড করবে, যে দুইটা যে কানেক্টেড তাদের মধ্যে ডিপেন্ড করবে যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। ফর এক্সাম্পল, জিঙ্ক কপারের সাথে হইলে অ্যানোড, কিন্তু অ্যালুমিনিয়ামের সাথে হইলে আবার ক্যাথোড। তাইলে যদি তুমি দেখো যে জিঙ্ক এই মোমেন্টে জিঙ্ক হচ্ছে অ্যানোড, তাহলে অ্যানোড রিঅ্যাকশন দেখাবা, আর ওই মোমেন্টেও যদি জিঙ্ক ক্যাথোড দেয় তাহলে ক্যাথোড রিঅ্যাকশন হলো এটা দিবেছে। ঠিক একইভাবে কপার ইলেকট্রোড, মনে করো কপার ইলেকট্রোড, এখন কপার ইলেকট্রোড থাকা অবস্থাতে অ্যানোড যদি অ্যানোড হিসেবে সে বিহেভ করে, যদিও কপার অ্যানোড হিসেবে বিহেভ করার চান্স খুব কম, তোমরা জানো যে কপার অনেক নিচে, তারপরেও একেবারে যে হবে না তা না। আমি কপারের সাথে যদি সিলভার কানেক্ট করি, তাহলে তো কপার অ্যানোডে চলে আসবে। আমি যদি কপারের সাথে সিলভার কানেক্ট করি তাহলে তো কপার অন্তত অ্যানোডে আসতে পারবে, তাহলে অ্যানোডে আসতে পারবে না তা তো না। তাহলে কপার যদি অ্যানোডে আসে তাহলে অক্সিডেশন দিবে, অক্সিডেশন হবে তার। আর যদি বা ম্যাক্সিমাম টাইম দেখবো যেটা ক্যাথোডে, আর যদি ক্যাথোড হয় তাহলে রিডাকশন রিঅ্যাকশন দিবে। তার মানে তুমি হাফ সেল রিঅ্যাকশন করবা, সেক্ষেত্রে তোমার অক্সিডেশন রিঅ্যাকশনও করতে হতে পারে, রিডাকশনও করা লাগতে পারে, অ্যানোড হিসেবেও রিঅ্যাকশন করতে হতে পারে, ক্যাথোড হিসেবেও রিঅ্যাকশন করা লাগতে পারে। এইটাকে মিন করবো আমরা হাফ সেল রিঅ্যাকশন, রিমেম্বার। তাহলে আমরা প্রথমে জানলাম সেল ডায়াগ্রাম কি, এরপরে জানলাম যে হাফ সেল কি, এরপরে জানতেছি যে হাফ সেল রিঅ্যাকশন কি। আমরা কিন্তু একটা টার্গেটের দিকে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে এগুলো তৈরি করে যাচ্ছি। এখন কথা হচ্ছে হাফ সেল রিঅ্যাকশন কি, এইটা ছিল সেই হাফ সেল রিঅ্যাকশন।
এই হচ্ছে হাফ সেলের রিঅ্যাকশন। আচ্ছা, হাফ সেলের পরে এবার হলো সেল রিঅ্যাকশন। এবার হচ্ছে সেল রিঅ্যাকশন। তোমাকে আমি বললাম সেল রিঅ্যাকশন করো। আচ্ছা, তো সেল রিঅ্যাকশন করলে আমি তো তোমাকে একটা সেল দিব। আমি তোমাকে একটা সেল দুই ভাবে দিতে পারি। একটা হচ্ছে যে তোমাকে একটা সেল ডায়াগ্রাম দিতে পারি। আমি তোমাকে একটা সেল ডায়াগ্রাম দিতে পারি। এই যে এটা এটা হচ্ছে সেল ডায়াগ্রাম। এটা হচ্ছে সেল ডায়াগ্রাম। এটা হচ্ছে সেল ডায়াগ্রাম। আর এটা যেই সেলের সেল ডায়াগ্রাম সেটা তো একটু আগে ড্র করেছিলাম। তাহলে এটা হচ্ছে সেল, এটা হচ্ছে সেল ডায়াগ্রাম। তাহলে এই হলো সেল আর এটা হলো সেলের ডায়াগ্রাম। এখন এই সেল এইটা দেওয়া থাকুক আর এইটা দেওয়া থাকুক, অপশন এটা থাকুক আর অপশন ওটা থাকুক, তোমাকে বলছে যে সেল রিঅ্যাকশন দেখাও। তাহলে সেল রিঅ্যাকশন মানে এই সেলের অ্যানোডে কি হবে? এই সেলের অ্যানোড পার্ট কোনটা? তখন এই সেলের অ্যানোড পার্ট হচ্ছে জিঙ্ক। জিঙ্ক আয়নে কনভার্ট হচ্ছে, জিঙ্কের অক্সিডেশন। এই সেলের ক্যাথোড পার্ট কি? এই সেলের ক্যাথোড পার্ট হচ্ছে কপার আয়ন ইলেকট্রন নিয়ে কপারে কনভার্ট হবে। এইটা হলো সেল রিঅ্যাকশন। তাহলে যখন সেল দেওয়া থাকবে সেই সেলের সেল রিঅ্যাকশন মানে হলো একটা সেলের অ্যানোড পার্ট একটা সেলের ক্যাথোড পার্ট। এইবার অ্যাড করো, তাহলে লেফটে জিঙ্ক প্লাস কপার 2 প্লাস আর রাইটে হচ্ছে গিয়া জিঙ্ক আয়ন প্লাস কপার। এবার সালফেট দিয়ে এটা শেষ করলে জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক সালফেট প্লাস কপার, and this is the cell reaction. And this is the cell reaction. এটাই হচ্ছে সেই সেল রিঅ্যাকশন। এটাই হচ্ছে the spontaneous reaction. This is the spontaneous reaction. This is the cell reaction. তাহলে সেল রিঅ্যাকশন করতে হবে সেল ডায়াগ্রাম থেকে। সেল রিঅ্যাকশন করতে হবে একটা সেল দেওয়া থাকলে, সেল দেওয়া আছে তোমাকে অ্যানোড রিঅ্যাকশন ক্যাথোড রিঅ্যাকশন সেল রিঅ্যাকশন করতে হবে। এটাই হচ্ছে সেল রিঅ্যাকশনের পার্ট। যে কোনোটা দিলে একটা সেল রিঅ্যাকশন তোমাকে শো করতে পারতে হবে, শো করতে পারতে হবে। এটাকে বলা হয় হচ্ছে সেল রিঅ্যাকশন। তাহলে সেল রিঅ্যাকশন দেওয়া, সেল ডায়াগ্রাম দেওয়া থাকলে যেমন সেল রিঅ্যাকশন পারতে হয়, সেল রিঅ্যাকশন দেওয়া থাকলে আবার সেল ডায়াগ্রামও করতে পারতে হবে। সেল ডায়াগ্রামও করতে পারতে হবে। যেমন একটু আগে যে প্রশ্ন করলা যে সেল ডায়াগ্রামটা, সেটা আমি আবার একটু করি। মনে করো যে তুমি জানলা যে একটা রিঅ্যাকশন আছে যে আয়রন প্লাস কপার সালফেট, আয়রন সালফেট প্লাস কপার, আয়রন প্লাস কপার সালফেট, আয়রন সালফেট প্লাস কপার। এটা যদি সেল রিঅ্যাকশন হয় তাহলে এটার সেল ডায়াগ্রাম কি হবে? এটার সেল ডায়াগ্রামটা কি হবে?
তো সেল ডায়াগ্রাম লেখার নিয়ম কি? লেফটে অ্যানোড, অ্যানোডে কে থাকবে? তারপর একটা ডাবল স্ল্যাশ, এরপরে ক্যাথোড, ক্যাথোডে কে থাকবে? তার মানে হলো আয়রনের সাথে আয়রন সালফেট, কপার সালফেটের সাথে কপার, আয়রনের সাথে আয়রন সালফেট আর কপার সালফেটের সাথে কপার। সিস্টেম সহজ। লেফটে এটা লেফটে, এটা লেফটে, এই যে কপার সালফেট লেফটে, কপার সালফেট লেফটে, ফেরাস সালফেট রাইটে, এটা রাইটে, কপার রাইটে, কপার রাইটে। লেফটের গুলা লেফটে, রাইটের গুলা রাইটে। তো সেল রিঅ্যাকশন থেকে ডায়াগ্রাম করা, ডায়াগ্রাম থেকে রিঅ্যাকশন করা, রিঅ্যাকশন থেকে ডায়াগ্রাম করা, ডায়াগ্রাম থেকে রিঅ্যাকশন করা, ভাইস ভার্সা। অ্যানোড রিঅ্যাকশন করা, ক্যাথোড রিঅ্যাকশন করা। এবার হলো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল, এটা একটা গ্রেট আইডিয়া and one important idea and one important thing over the chapter. তা হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল দুই রকম, একটা টাইপ হলো অক্সিডেশন পটেনশিয়াল, আরেকটা হলো রিডাকশন পটেনশিয়াল। তাহলে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল হচ্ছে টু টাইপ, একটা হচ্ছে কি অক্সিডেশন পটেনশিয়াল, আর একটা হলো রিডাকশন পটেনশিয়াল। এখানে যদি এতটুকু দেখো যে ইলেকট্রোড পটেনশিয়াল, ইলেকট্রোড পটেনশিয়াল, তাহলে এটা হচ্ছে ই অফ মানে অক্সিডেশন পটেনশিয়াল, ই রেড রিডাকশন পটেনশিয়াল। ইলেকট্রোড পটেনশিয়াল হিসেবে অক্সিডেশন পটেনশিয়াল হচ্ছে ই অফ আর রিডাকশন পটেনশিয়াল হচ্ছে ই রেড। আর এই যে একটা ওয়ার্ড আছে যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডের জন্য এই ই এর উপরে একটা নট নট দেওয়া থাকে, ই নট অফ ই নট রেড। অক্সিডেশন পটেনশিয়াল ই অফ, রিডাকশন পটেনশিয়াল কে ই রেড। শুধুমাত্র এর উপরে যদি একটা নট দেখো, জিরো দেখো, তাহলে বুঝবা এটা বুঝাইতেছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল হলো 25 ডিগ্রি সেলসিয়াসে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে 1 মোলার সলিউশন। এই তিনটা জিনিস মেইনটেইন করলে 25 ডিগ্রি সেলসিয়াস, 1 অ্যাটমসফিয়ার, 1 হচ্ছে তোমার মোলার, এই তিনটা ভ্যালু যদি মেইনটেইন করা হয়, টেম্পারেচারে 25 ডিগ্রি সেলসিয়াস, প্রেসারে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর মোলারিটি সলিউশনের মোলারিটি হচ্ছে 1 মোলার, এই তিনটা জিনিস যদি মেইনটেইন করে ইলেকট্রিসিটি মানে পটেনশিয়াল পাওয়া যায়, এই তিনটা জিনিস মেইনটেইন করার পরে যে পটেনশিয়াল পাওয়া যায় এটাকে তখন বলা হয় স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল। আর এই স্ট্যান্ডার্ড পটেনশিয়াল হচ্ছে টু টাইপ, একটা হচ্ছে অক্সিডেশন পটেনশিয়াল, একটা হলো রিডাকশন পটেনশিয়াল। অক্সিডেশন পটেনশিয়াল আর হচ্ছে রিডাকশন পটেনশিয়াল। তোমার ইলেকট্রোড হচ্ছে মনে করো জিঙ্ক, তোমার ইলেকট্রোড হচ্ছে জিঙ্ক, জিঙ্কের অক্সিডেশন পটেনশিয়াল হচ্ছে জিঙ্ক প্লাস জিঙ্ক 2+। যদি দেখো যে এইভাবে এক্সপ্রেস করতে, এই যে এইভাবে, এই যে এইভাবে যদি এক্সপ্রেস করে যে জিঙ্ক প্লাস জিঙ্ক 2+, আর ভ্যালু হলো 0.76 ভোল্ট, তাহলে মনে করবা এটা জিঙ্কের অক্সিডেশন পটেনশিয়াল।
এইভাবে যদি এক্সপ্রেস করে তাহলে বুঝবা যে এটা জিঙ্কের অক্সিডেশন পটেনশিয়াল। তোমার ইলেকট্রন তো জিঙ্ক ইলেকট্রন, আর তোমাকে বললাম যে ই নট জিঙ্ক ইজ ইকুয়াল টু এত, তাহলে এটা হচ্ছে জিঙ্কের ইলেকট্রন পটেনশিয়াল, তবে এটা হচ্ছে অক্সিডেশন পটেনশিয়াল। আর যদি এইভাবে এক্সপ্রেস করতে দেখো, গিভেন যদি এরকম হয় যে আগে আয়ন পরে মেটাল, আগে আয়ন পরে মেটাল, তখন ভ্যালু দেওয়া থাকবে 0.76 মাইনাস, তখন এটা হলো রিডাকশন পটেনশিয়াল। তাহলে জিঙ্ক ইলেকট্রোডের অক্সিডেশন পটেনশিয়াল যত, রিডাকশন পটেনশিয়াল তত, তার মানে হলো যে কোনো ইলেকট্রোডেরই অক্সিডেশন পটেনশিয়ালের ভ্যালু আর রিডাকশন পটেনশিয়ালের ভ্যালু সেম। শুধুমাত্র অক্সিডেশন যদি পজিটিভ হয় রিডাকশন নেগেটিভ হবে, অক্সিডেশন যদি নেগেটিভ হয় তাহলে রিডাকশন পজিটিভ হবে। জিঙ্কের অক্সিডেশন পটেনশিয়াল 0.76, জিঙ্কের রিডাকশন পটেনশিয়ালও 0.76। শুধুমাত্র জিঙ্ক অক্সিডেশনটা পজিটিভ বলে রিডাকশনটা নেগেটিভ। তুমি বুঝবা কেমনে যে এটা অক্সিডেশন পটেনশিয়াল? যদি দেখো যে মেটাল আগে আয়ন পরে, তুমি বুঝবা কেমনে যে এটা রিডাকশন পটেনশিয়াল? আগে আয়ন পরে মেটাল। ঠিক এইভাবে করে আরেকটা, ধরো ইলেকট্রন হলো কপার, ইলেকট্রন হচ্ছে কপার, তোমাকে দেওয়া আছে ই নট কপার কপার 2 প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস 0.34 ভোল্ট, মাইনাস 0.34 ভোল্ট। তাইলে মাইনাস 0.34 ভোল্ট কপারের পটেনশিয়াল, কপারের কি পটেনশিয়াল? অক্সিডেশন পটেনশিয়াল। তাহলে কপারের স্ট্যান্ডার্ড অক্সিডেশন পটেনশিয়াল হইতেছে মাইনাস 0.34 ভোল্ট, আর কপারের তাইলে রিডাকশন পটেনশিয়াল প্লাস 0.34 ভোল্ট হবে। এইটাকে এইটা হলো গিয়া স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল কি জিনিস, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল কি জিনিস, এটাই হচ্ছে সেই ব্যাপারটা। তাহলে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল হচ্ছে টু টাইপ, অক্সিডেশন পটেনশিয়াল, রিডাকশন পটেনশিয়াল। প্রত্যেকটা হাফ সেলেরই প্রত্যেকটা হাফ সেল বা প্রত্যেকটা তোমার হচ্ছে ইলেকট্রোডেরই পটেনশিয়াল আছে, টু টাইপেরই আছে, অক্সিডেশনও আছে রিডাকশনও আছে, এবং দুইটাই সমান, শুধু একটা পজিটিভ হইলে অন্যটা নেগেটিভ। তাহলে এটাকে বলা হয় অক্সিডেশন পটেনশিয়াল এন্ড রিডাকশন পটেনশিয়াল বা স্ট্যান্ডার্ড ইলেকট্রন পটেনশিয়াল। তাহলে আমাদের জানা থাকতে হবে যে স্ট্যান্ডার্ড পটেনশিয়াল কি। স্ট্যান্ডার্ড পটেনশিয়াল মুখস্থ করতে হয় না, কিন্তু কয়েকটা মুখস্থ থাকলে লাভ আছে। মুখস্থ করতে হয় না অর্থাৎ তোমাকে কোশ্চেনে কখনোই পটেনশিয়াল দিবে না, না দিয়ে কোশ্চেন করবে না, ভ্যালু দিয়েই কোশ্চেন করবে, কিন্তু তোমরা কয়েকটা মনে রাখলে পরে তোমাদের সুবিধা হবে। এই আর কি, যে কয়েকটা যদি তোমরা মনে রাখতে পারো, মুখস্থ রাখো, তাহলে তোমাদের সেটা বেনিফিট দিবে। এটা হলো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়ালের বিষয়টা কি, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়ালের মানেটা কি। তাহলে আমরা আজকে এই পর্যন্ত শুরু করেছি কি দিয়ে, দেখো আমরা দুইটা ম্যাথ করলাম, ফার্স্টে ডব্লিউ ইকুয়াল টু জেড দিয়ে, সেটা খুব ভাইটাল ছিল। তারপরে আমরা ইন করেছি গ্যালভানিক সেলে, এন্ড গ্যালভানিক সেলে ইন করে গ্যালভানিক সেলের দিকে যাচ্ছি আমরা। গ্যালভানিক সেলটা স্টাডি করার জন্য আমাদের কি কি স্টাডি থাকতে হয়, গ্যালভানিক সেল কি, ফার্স্ট অফ অল গ্যালভানিক সেলের কনস্ট্রাকশন কিভাবে করতে হয়, সেল ডায়াগ্রাম কি, হাফ সেল কি, হাফ সেল রিঅ্যাকশন কি, হাফ সেল সেল রিঅ্যাকশন কি, সেল ডায়াগ্রাম থেকে সেল রিঅ্যাকশন কেমনে করতে হয়, সেল রিঅ্যাকশন থেকে সেল ডায়াগ্রাম কেমনে করতে হয়। এরপরে আসলাম হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল কি। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকে রেখে দিচ্ছি, এখান থেকে আবার সামনের দিন আমরা কন্টিনিউ করব। মানে এই কয়েকটা ক্লাস একটার পর একটা করতে হয়, কারণ এগুলা সবগুলো একটার সাথে লিঙ্ক আপ, এটার সাথে সামনের ক্লাসে লিঙ্ক আপ হবে। বলো স্যার কপারটা স্যার আরেকবার বলা যাবে স্যার? কপারের কোন দিক, কি জিনিসটা? স্যার কপারটা তো স্যার উল্টা না স্যার জিঙ্কের? মানে কপারে, মানে কপার মানে জিঙ্কের ইলেকট্রোড পটেনশিয়াল হচ্ছে অক্সিডেশন পটেনশিয়াল হইলে এত, রিডাকশন পটেনশিয়াল হলে এত। কপারের অক্সিডেশন পটেনশিয়াল হইলে এত, রিডাকশন পটেনশিয়াল হলে এত। এখন যখন আমরা দুইটাকে কানেক্ট করব,
তখন একজনের অক্সিডেশন পটেনশিয়াল যাবে, আরেকজনের রিডাকশন পটেনশিয়াল যাবে। কথা বুঝছো? জি স্যার। সো দ্যাট আমরা তো প্রত্যেকেরই অক্সিডেশন পটেনশিয়াল জানবো, জানি, রিডাকশন পটেনশিয়াল জানবো, জানি। এটা জিঙ্কের জানবো, এটা কপারে জানবো, কিন্তু অপোজিট হওয়াটা কখন হবে? অপোজিট হবে যে যখন তারা কানেক্ট হবে। কানেক্ট না হওয়া পর্যন্ত তো জানিই না যে কে কার সাথে কানেক্ট হইতেছে। ঠিক আছে? স্যার রিডাকশন পোটেনশিয়াল কি স্যার নেগেটিভ হবে না? না, মানে জিঙ্কের অক্সিডেশন যেহেতু পজিটিভ তাই তার রিডাকশনটা নেগেটিভ, আর কপারের অক্সিডেশনটাই নেগেটিভ তাই রিডাকশনটা পজিটিভ। এমন না যে অক্সিডেশন সব পজিটিভ, রিডাকশন সব নেগেটিভ, এমন না। ব্যাপার হলো যে যার অক্সিডেশন নেগেটিভ তার রিডাকশন পজিটিভ, আর যার রিডাকশন অক্সিডেশন নেগেটিভ তার রিডাকশন পজিটিভ। সোজা কথা এরকম, বুঝছো? মানে এমন না যে সব অক্সিডেশনই পজিটিভ আর সব রিডাকশন নেগেটিভ, এমন না। একজনকে নিয়ে চিন্তা করো, কারো যদি অক্সিডেশন পজিটিভ হয় রিডাকশন নেগেটিভ হয়, আর কারো যদি অক্সিডেশন নেগেটিভ হয় তার রিডাকশন পজিটিভ হয়, এরকমটা আছে। জি স্যার। যেমন মনে করো আরেকটা সেল আয়রনের অক্সিডেশন পটেনশিয়াল মানে ই অফ হচ্ছে 0.44 ভোল্ট, তাহলে আয়রনের রিডাকশন পটেনশিয়াল কত হবে? -0.44 ভোল্ট। জি স্যার। আয়রনের অক্সিডেশন পটেনশিয়াল তাই রিডাকশন হচ্ছে গিয়ে নেগেটিভ। অক্সিডেশনটা যেহেতু পজিটিভ তাই রিডাকশনটা নেগেটিভ আয়রনের। তো এরকমটা আর কি। ওকে, সো এই ক্লাসগুলো লিঙ্ক ক্লাস এবং সামনের ক্লাস পর্যন্ত এই লিঙ্কে আমরা আগাবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Thank you, sir. So much, sir. ওয়ালাইকুম আসসালাম।